আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকের ক্লাসে ডিপ্লোমা যারা রয়েছে তাদের জন্য হচ্ছে একটি বিশেষ ক্লাস এবং এই ক্লাসে মূলত আমরা চেষ্টা করব রোগ প্রতিরোধ এবং গ্রন্থি সম্পর্কিত বেশ কিছু এমসিকিউ সলভ করার জন্য। সো তোমরা জানো যে আমরা কিন্তু আগামী ৬০ দিনে তোমাদের জন্য চেষ্টা করছি ১০০০ এমসিকিউ সলভ করার জন্য এবং আমরা বিএসসি বা ডিপ্লোমা খুব বেশি আলাদা বা পার্থক্য করছি না। তবে ডিপ্লোমাদের জন্য একটু বিশেষভাবে বলে রাখছি যাতে করে হচ্ছে তারা ক্লাসগুলো আরো বেশি মনোযোগ সহকারে দেখতে পারে বা তাদের জন্য সুইটেবল হয়। বাট ক্লাস কিন্তু সবাই সবগুলোই করবে। অর্থাৎ এখানে কোনো পার্থক্য করবে না। বাট ডিপ্লোমাদের জন্য একটু এক্সট্রা ভাবে বলে রাখছি যাতে করে হচ্ছে এরা ক্লাসটা ভালো করে করো। ওকে? আচ্ছা। সো সো আমরা আজকে চলে এসেছি আমাদের ১৫তম দিনে। সো ১৫তম দিনে আমরা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ এবং গ্রন্থি সম্পর্কে আলোচনা করব। কিভাবে পড়বে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো। এটা নিয়ে আমরা সময় নষ্ট না করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ডে 15। ওকে? আচ্ছা, একদম প্রথম দেখো, প্রথম প্রশ্ন যে মানবদেহের প্রতিরক্ষা স্তর কয়টি? অর্থাৎ তোমার দেহে তোমার শরীর তার নিজেকে ঠিক রাখতে বা সুস্থ রাখতে বা নিজেকে নিজের মধ্যের যে হোমিওস্ট্যাসিস অবস্থা আছে। এখন কথা হচ্ছে হোমিওস্ট্যাসিস কি? হোমিওস্ট্যাসিস হচ্ছে দেহের যে অভ্যন্তরীণ অবস্থা, এটাকে স্ট্যাসিস বা হচ্ছে কি যেই প্রক্রিয়া তুমি স্বাভাবিক রাখো বা স্থির রাখো। অর্থাৎ তুমি যদি কোনো খারাপ অবস্থায় পড়ো বা কোনো একটা সিচুয়েশনে পড়ো যেখানে তোমার বাইরের পরিবেশের একরকম আর তোমার ভিতরের পরিবেশ ভিন্ন রকম, এই অবস্থাতেও কিন্তু তোমার শরীর একটা স্থিতি অবস্থা দিবে। অর্থাৎ তোমার শরীর ভেঙে পড়বে না। এটার কারণ কি? হোমিওস্ট্যাসিস অবস্থা বজায় থাকা। সো এটার কারণে কিন্তু আমার যে প্রতিরক্ষা স্তর আছে সেই প্রতিরক্ষা স্তরটা কাজ করে। সো আমার প্রতিরক্ষা স্তর কয়টি? আমার টোটাল ৩টা প্রতিরক্ষা স্তর। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। ধরো তুমি হচ্ছে, আমি তোমাকে প্রতিরক্ষা স্তরটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে ধরো তোমার হচ্ছে এই যে ত্বক অথবা হচ্ছে তোমার যে চুলের উপরে যে স্ক্যাল্প আছে অথবা হচ্ছে তোমার যে বলতে পারি কি যে শ্লেষ্মা আছে অর্থাৎ নাকের শ্লেষ্মা। সো এগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর। অর্থাৎ এটা আমার দেহের বাইরে থেকেই জীবাণু বা হচ্ছে আমার ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে দেহের বাইরে বের করে দেয়। দেহের বাইরে থেকেই ত্বকে পড়লো, এখানে তুমি হচ্ছে হাত ধুইলা ২০ সেকেন্ড ধরে তোমার হাত থেকে এটা পড়ে গেল। তার মানে এটা প্রথম প্রতিরক্ষা স্তর। এটা যদি না থাকতো তাহলে তো তোমার শরীরের মধ্যে ঢুকে যেত। এ কারণে এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা তোমাকে আক্রমণ করতে পারে। বাট এই আক্রমণটা কি? এই আক্রমণটা হচ্ছে যে আক্রমণের ফলে তোমার শরীরে একটা বিপরীত রিফ্লেক্স দেয়। যেমন হচ্ছে তোমার প্রদাহ হয়। তুমি যদি হচ্ছে আক্রমণ হয় তাহলে তোমার সেখানে প্রদাহ হবে, ইনফ্লামেশন হবে। অথবা তোমার হচ্ছে সেখানে কি ঘটবে? তোমার হচ্ছে জ্বর চলে আসবে। কি আসবে? জ্বর আসবে। কেন আসবে? কারণ হচ্ছে তোমার শরীরে ইতিমধ্যেই ফরেন বডিটা ঢুকে গেছে। যে কারণে সেটাকে তোমার শরীর কি করবে? অল্টারনেট করতে এই কাজটুকু করে। সো দ্বিতীয় মানে প্রতিরক্ষা স্তর হচ্ছে আমাদের জ্বর বা হচ্ছে ইনফ্লামেশন এগুলো, এবং তৃতীয় হচ্ছে একটা সুনির্দিষ্ট জিনিস। সুনির্দিষ্ট কি? ধরো তুমি কোনো কারণে করোনায় আক্রান্ত হয়েছো। সো এই করোনার বিরুদ্ধে তোমার শরীর ভ্যাকসিন দেওয়ার পরে যে একটা নির্দিষ্ট, অর্থাৎ শুধুমাত্র সে করোনার বিরুদ্ধেই ওই অংশটুকু কাজ করতে পারবে, এই জিনিসটা হচ্ছে সুনির্দিষ্ট বা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তো তৃতীয় প্রতিরক্ষা স্তর তোমার কি করে? সরাসরি কোনো একটা বিশেষ রোগের বিরুদ্ধে বা বিশেষ কিছুর বিরুদ্ধে, বিশেষ জীবাণুর বিরুদ্ধে কাজ করে। সো এরকম মানুষের প্রতিরক্ষা স্তর তাহলে কয়টা? টোটাল ৩টা। ওকে, সো তথ্যগুলো এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবং এখানে দেখো যে এটা হচ্ছে বাহ্যিক। দ্বিতীয় প্রতিরক্ষাটা স্তর হচ্ছে কোষীয় প্লাস রাসায়নিক, ওই যে আমাদের ইনফ্লামেশন হয়, এবং এটা আমাদের সহজাত এবং নন স্পেসিফিক। নন স্পেসিফিক মানে কি? কোনো সুনির্দিষ্টতা নাই। এরপরে হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তরটা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর। ওই যে তোমার অ্যান্টিবডি তৈরি করতে হয়। অ্যান্টিবডি কে তৈরি করে? লিম্ফোসাইটস। লিম্ফোসাইটের মধ্যে দুইটা আছে, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, টি লিম্ফোসাইট মনে রাখে যে এই লোকটা কিন্তু আমাকে ঝামেলা দিছিল। সো সেই লোকটা যখন আসে আবার, বা সেই জীবাণুটা যখন আবার তোমার সামনে আসে, তখন সেটাকে কি করে? তখন সেটাকে হচ্ছে অ্যান্টিবডি দ্বারা আক্রমণ করে। সো এভাবেই কিন্তু হচ্ছে আমাদের দেহ কাজ করে, এবং এজন্য এটা কিন্তু অর্জিত। অর্থাৎ তুমি যদি কখনো কখনো যদি করোনায় আক্রান্ত না হও তাহলে কিন্তু তোমার শরীর তৃতীয় প্রতিরক্ষা স্তরটা গড়ে তুলতে পারবে না, এবং এটা অর্জিত হওয়ার কারণে এটা স্পেসিফিক। তো এ কারণেই তোমাকে আসলে এটা খুব কষ্ট করে পড়তে হবে না, কোনটা বাহ্যিক কোনটা সহজাত। তুমি এমনিতেই বুঝতে পারতেছো যে আমার এই যে প্রথমটা তো বাহ্যিক, দ্বিতীয়টা কি? তোমার কোষের মধ্যে যেতে পারছে, যে কারণে রাসায়নিক উদ্দীপনার ফলে তুমি তাকে কি করতে পারছো? তোমার এখানে রাসায়নিক উদ্দীপনা মানে ক্রিয়েট হয়েছে। যেমন হচ্ছে যে পাইরোজেন নিঃসরণ হয়েছে, এ কারণে তোমার জ্বর আসছে। সো এটা কোষীয় প্লাস রাসায়নিক, এবং সবার শেষে এটা কোষীয় রাসায়নিক তো আছেই, সাথে সেখানে কিন্তু অ্যান্টিবডিও নির্ভর করবে। ওকে, অ্যান্টিবডির উপরেও নির্ভর করবে। সো এটা খুব ভালো করে বুঝলাম। এটার উপরেই নির্ভর করে আমাদের বাকি এমসিকিউ গুলা, যে কোন প্রতিরক্ষা স্তরটি স্পেসিফিক। মাত্রই তুমি পড়ে আসছো। সো কোন প্রতিরক্ষা স্তরটি স্পেসিফিক হতে পারে? যেইটা তোমার সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট কোনটা? তৃতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে উত্তর কি হবে? তৃতীয় প্রতিরক্ষা স্তর। ওকে, ভেরি গুড। এরপরে দেখো তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কে আছে? লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। লিম্ফোসাইটেরই অংশ হচ্ছে এরা দুইজন। এরপর দেখো ফাদার অফ ইমিউনোলজি বলা হয় কাকে? অর্থাৎ আমাদের এই যে অনুক্রমণতা তন্ত্র বা অনুক্রমণতা বিদ্যা বা হচ্ছে আমাদের প্রতিষেধক বিদ্যা, এটার আসলে ফাদার বা হচ্ছে আমরা বলতে পারি এটার জনককে, এটা মোটামুটি আমরা সবাই জানি যে আমাদের মেন্ডেলকে
বংশগতিবিদ্যার জনক লুই আইক্যান হচ্ছে আমাদের যে জাতীয় সংসদ আছে এটার স্থপতি, এটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। ডারউইন হচ্ছে আমাদের বংশগতি দুঃখিত আমাদের যে বিবর্তন বিদ্যা আছে সেই বিবর্তন বিদ্যার একটা গুরুত্বপূর্ণ মতবাদ প্রচলন করেছেন, তবে বিবর্তন বিদ্যার যে জনক তার নাম কিন্তু এম্পেডোক্লিস। ওকে, আর এডওয়ার্ড জেনার হচ্ছে আমাদের সেই ইমিউনোলজির ফাদার বা জনক। ওকে, দুঃখিত। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যাওয়াটা না হেডিং হচ্ছে এটা। আচ্ছা, এরপর দেখো কোনটি প্রথম প্রতিরক্ষা স্তর? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইতিমধ্যে তোমাকে আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তুমি হচ্ছে হয়তোবা ভাবতে পারো ভাইয়া এই প্রশ্ন আমি দুই তিনবার করে আসছে কেন? এটার কারণ হচ্ছে আমাদের এই যে টপিকটাই খুব ছোট। তোমার হচ্ছে টপিকটাই। তুমি দেখবা যে সাধারণ বিজ্ঞানে অনেকগুলা টপিক, কিন্তু এই টপিক থেকে আসে কয়টা প্রশ্ন? সর্বোচ্চ প্রত্যেকটা টপিক টাচও করতে পারে না। এত কম আর কি প্রশ্ন। তো এই কারণে প্রথম প্রতিরক্ষা স্তর এই প্রশ্নটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই কারণেই যে ওইখানে তোমার ৩টা প্রতিরক্ষা স্তর জিজ্ঞেস করছে, বাট উদাহরণগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রতিরক্ষা স্তর বলছি বাহ্যিক, তাহলে কোনটা হবে? লোম। উত্তর কোনটা হবে? লোম। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কোনটা পড়বে? দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়বে কিন্তু আমাদের জ্বর। ঠিক আছে, প্রদাহ এটাও দ্বিতীয় এবং অ্যান্টিবডি হচ্ছে তৃতীয়। তো একটু দেখো যে আমাদের প্রথম প্রতিরক্ষার মধ্যে কি আছে? ত্বক, লোম, অশ্রু, তোমরা যে কান্না করো, আমি যে কান্না করি সেই অশ্রু, তারপর হচ্ছে শ্লেষ্মা, নাকের ময়লা বা লালা, তারপর ও লালা, তারপরে হচ্ছে আমাদের সিলিয়া, রেচন এবং জননাঙ্গের যে অ্যাসিড, মলত্যাগ, অর্থাৎ আলটিমেটলি আমার বহিতকীয় যে প্রতিবন্ধক আছে সেটাই কি? সেটাই হচ্ছে আমার প্রথম প্রতিরক্ষা স্তর। ওকে, আচ্ছা, এরপর দেখো যে স্মৃতিকোষ কোন প্রতিরক্ষা স্তরের অংশ? পরবর্তী প্রশ্ন কি যে স্মৃতিকোষ বা হচ্ছে আমাদের যে আমাদের যে বি লিম্ফোসাইট, এই দুঃখিত টি লিম্ফোসাইট, এই টি লিম্ফোসাইট আসলে কোন প্রতিরক্ষা স্তরের অংশ? তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আমাদের আমাদের যে এই কি বলে লিম্ফোসাইটের কথা আমরা বারবার বলছি। এই লিম্ফোসাইট কি? এই লিম্ফোসাইট হচ্ছে আমাদের লিম্ফোসাইট হচ্ছে আমাদের যে আছে তোমার শ্বেত রক্তকণিকা, সেই শ্বেত রক্তকণিকার অংশ। সো এটা আসলে মূলত তিনটা জিনিস, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার কোষ। ঠিক আছে, বা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। সো এর মধ্যে বি লিম্ফোসাইটটা হচ্ছে আমাদের কি অ্যান্টিবডি নির্ভর বা অ্যান্টিবডি তৈরি করে, টি লিম্ফোসাইট হচ্ছে কি আমাদের মেমোরি রক্ষা করে। সো এই হচ্ছে আমাদের সেই টি লিম্ফোসাইট। সো স্মৃতিরক্ষা কোষ আসলে কোন প্রতিরক্ষা স্তরের অংশ? বুঝতেই পারতেছিস যেটা হচ্ছে কোনটার হবে? তৃতীয় প্রতিরক্ষা স্তরের অংশ, রাইট? ভেরি গুড। ওকে, এরপর দেখো যে এটার মধ্যে লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিরক্ষা কোষ। এরপর দেখো যকৃতের ম্যাক্রোফেজ কোনটি? এই জায়গাটা আমাদের হচ্ছে এই অংশটুকুর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট? কারণ এই জায়গা থেকে কিন্তু হচ্ছে আমাদের প্রশ্ন আসতে পারে এবং তোমাদের আমি বিভিন্ন সময় এই প্রশ্নগুলো সলভ করেছি। সো যকৃতটাই সবসময় কেন দেওয়া হয়? যার কারণ হচ্ছে যকৃতটা তো তুমি পারো, বাট যকৃতটার সাথে বাকিগুলো তুমি হচ্ছে একবার চেক করে নিতে পারলা। ঠিক আছে, সো যকৃতের ম্যাক্রোফেজ কোনটি? যকৃতের ম্যাক্রোফেজ বা যকৃত ভক্ষণ করে যকৃতের যেই কোষটা সেটা হচ্ছে কাফার সেল। আমাদের যে হেপাটোসাইটিক কোষ আছে সেই হেপাটোসাইটিক কোষের মধ্যে আমাদের এই কাফার কোষটা বিদ্যমান থাকে, রাইট? সো আমাদের যকৃতে কাফার কোষ, মস্তিষ্কে হচ্ছে মাইক্রোগ্লিয়া, ফুসফুসে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ বা হচ্ছে ডাস্ট সেল। আমাদের হচ্ছে এই ডাস্ট সেলের কারণে আমরা কি এই যে আমরা যখন হচ্ছে এরকম শ্বাস নিচ্ছি তখন কি আমাদের ব্যাকটেরিয়াগুলোকে তারা ধ্বংস করে ফেলতেছে। অস্থি হচ্ছে অস্টিওক্লাস্ট, আর বৃক্ক হচ্ছে কি মেসেনজিয়াল কোষ। বৃক্ককে মেসেনজিয়াল কোষ। ওকে, আচ্ছা, এরপর দেখো মেসেনজিয়াল কোষ কোন অঙ্গের ম্যাক্রোফেজের নাম? মাত্রই আমরা পড়ে আসছি, খুবই সহজ। উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের বৃক্ক, রাইট? ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, এই যে আরো একবার এটার উত্তর দেওয়া আছে যে অশ্রুতে নিচের কোন এনজাইমটা পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা যে আমাদের কোন এনজাইমটা পাওয়া যায়। সো তুমি যদি একটু ভাবার চিন্তা করো যে আমাদের মল্টেস, এটা তো আমাদের খাদ্য পরিপাককারী এনজাইম। আমাদের রুবিস্কো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ এনজাইম। এটা হচ্ছে আমাদের উদ্ভিদের জন্য প্রয়োজন হয়। উদ্ভিদের বিভিন্ন চক্র আছে, C3 চক্র, C4 চক্র, তার মধ্যে C3 চক্রের জন্য রুবিস্কো এনজাইম লাগে। নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা এনজাইম যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ওই যে কাটাকাটির ক্ষেত্রে প্রয়োজন হয়। বাট লাইসোজাইম, এই যে লাইসো কথাটা মানেই হচ্ছে বিদীর্ণ, এবং এই কথাটা থাকা মানেই সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রতিরক্ষা সংক্রান্ত। সো উত্তরটা কি হবে? উত্তরটা হবে লাইসোজাইম। ঠিক আছে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে লাইসোজাইম, রাইট? ওকে, ভেরি গুড। সো আমরা হচ্ছে উত্তরটা করে ফেললাম। পরবর্তী প্রশ্নটা দেখো, এই যে লাইসোজাইম এনজাইম, তারপরে হচ্ছে আমাদের ফসফোলাইপেজ, তারপরে হচ্ছে হিস্টাটিন এবং কি ইমিউনোগ্লোবিউলিন এ, এই কয়টা আমাদের হচ্ছে অশ্রু এবং লালাতে পাওয়া যায়। এরপর দেখো মহিলাদের রজচক্র নিয়ন্ত্রণ করে কোনটি? মহিলাদের রজচক্র এইটা নিয়ন্ত্রণ করে কে? সো ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন নাকি প্রোজেস্টেরন? সো আমরা মূলত জানি যে আমাদের মানে পুরুষের ক্ষেত্রে হচ্ছে এটা টেস্টোস্টেরন, এবং পুরুষের ক্ষেত্রে যদি টেস্টোস্টেরন হয় তাহলে মহিলার ক্ষেত্রে কি আমাদের ইস্ট্রোজেন, এবং প্রোজেস্টেরন আমাদের কি এটার সঠিক উত্তর, রাইট? সো আমাদের উত্তরটা কি? মানে আমাদের কথাটা হচ্ছে এরকমই যে মহিলাদের রজচক্র বা মহিলাদের যাবতীয় যা কিছু আছে সেটা নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, পুরুষের জন্য হচ্ছে টেস্টোস্টেরন। ওকে, আচ্ছা, এই যে আচ্ছা, এরপর দেখো যে ডায়াবেটিসের কারণ কি? ডায়াবেটিসের কারণ মূলত হচ্ছে আমাদের শরীরে
অগ্ন্যাশয় আছে, অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি। তোমরা জানো আমাদের শরীরে মূলত 5টা গ্রন্থি আছে। সো এই 5টা গ্রন্থির মধ্যে 5টা গ্রন্থি মানে কি? পৌষ্টিক গ্রন্থি, এবং এই গ্রন্থিগুলোর কাজ কি? রস নিঃসরণ করা। সো এই পৌষ্টিক গ্রন্থিগুলো যখন রস নিঃসরণ করে তখন আল্টিমেটলি তাদের একটা বিষয় হচ্ছে যে এই রসগুলো নিঃসরণ করার সময় তারা হচ্ছে কোষ থেকে রসটা নিঃসৃত করে। সো আমাদের এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স আছে, এটা হচ্ছে একটা আমাদের পৌষ্টিক গ্রন্থি। সো ওর মধ্যে কি আছে বলতো? ওর মধ্যে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কোষ দ্বীপপুঞ্জ আছে বা দ্বীপপুঞ্জ আছে। সো এখান থেকে আমাদের কয়েকটা কোষ নিঃসৃত হয়। কি কি কোষ নিঃসৃত হয়? আলফা, বিটা, গামা বা হচ্ছে আমাদের ডেল্টা, এবং হচ্ছে কি আমাদের সর্বশেষ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। সো এই যে আমাদের আলফা আছে, আলফা থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, আর আমাদের বিটা থেকে ইনসুলিন নিঃসৃত হয়। সো ইনসুলিন যে কাজটা করে সেটা হচ্ছে ইনসুলিন আমাদের ডায়াবেটিস বা হচ্ছে সুগারটাকে নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ ওর কাজই হচ্ছে সবসময় সুগার নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ও গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে। গ্লুকোজকে কি করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে। আর আমাদের যে গ্লুকাগন আছে, ওর নামের মধ্যেই গ্লুকোজ আছে, তার মানে কেউ কেউ গ্লুকোজটাকে গন করে দিবে। মানে কি? গ্লাইকোজেনটাকে গন করে দিয়ে সে হচ্ছে গ্লুকোজ বের করে আনবে। সো গ্লাইকোজেনের ভাঙন ঘটায় কি? আমাদের গ্লুকাগন। আর গ্লাইকোজেনের উৎপাদন ঘটায় কি? আমাদের ইনসুলিন। এবং এই ইনসুলিনটা যখন কাজ করবে না, অর্থাৎ অভাব দেখা দিবে, তখনই তো আমার কি? রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাবে, এবং তখনই কিন্তু আমরা ডায়াবেটিসে আক্রান্ত হবো। সো ইনসুলিনের অভাবে আমরা হচ্ছে এটা হয়ে যায়। এবং এটার পরপরে আমরা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে উত্তরগুলো লেখা আছে, আমি যে কথাগুলো বলছি সেটাই। তো এরপরের প্রশ্ন দেখো যে কোন হরমোনের কারণে ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায়। সো এমন একটা হরমোন আছে যেটা আমাদের নিঃসরণ হয়, এবং এটা নিঃসরণ হওয়ার কারণে আমরা যখন ভয় পাই তখন আমাদের গায়ের লোমগুলো কি দাঁড়িয়ে যায় বা হচ্ছে খাড়া হয়ে যায়। অর্থাৎ তোমার কি হয়? সোজাসুজি হয়ে যায়, এবং এটা আসলে মিন করে যে তুমি আসলে তোমার শরীর কোনো একটা এখানে রিফ্লেক্স দেখাইছে। সো আমাদের যে অ্যাড্রেনালিন হরমোনটা আছে, এটা কিন্তু হচ্ছে তোমাকে কি করে? এই ভয় পেয়ে তোমার লোমটাকে দাঁড় করিয়ে দেয়। ওকে? কি হিসাবে? রিফ্লেক্স হিসাবে। ঠিক আছে? ভয় পেলে গায়ের লোম দাঁড়া হয়ে যায় বা হচ্ছে খাড়া হয়ে যায়। এবার দেখো কোলনে বসবাসকারী ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে? সো আমাদের কোলনে যেসব ব্যাকটেরিয়া বসবাস করে তার মধ্যে কোন ভিটামিনটা আমাদের হচ্ছে মানে বসবাসকারী ব্যাকটেরিয়াটা অর্থাৎ এস্কেরিশিয়া কোলাই কোন ভিটামিনটা সংশ্লেষ করে? সো এটার উত্তরটা একটু দেখো, যেটা উত্তর মধ্যে দেখো আমাদের ভিটামিন বি এবং কে। সো আমাদের এখানে ভিটামিন বি এবং কে, এই দুইটা মানে ভিটামিন হচ্ছে আমাদের এই এস্কেরিশিয়া কোলাই সংশ্লেষ করে। সো এখন একটু দেখো যে আমাদের কিন্তু এখানে অপশনে কি আছে? অপশনের শুধু বি আছে। তো আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে ভিটামিন বি। সো অনেক সময় তোমরা আসলে ওই যে অনেকগুলা প্রশ্নের উত্তর হচ্ছে এরকম আছে যেখানে হচ্ছে ভিটামিন বি, ভিটামিন কে, অথবা হচ্ছে ভিটামিন বি, ভিটামিন সি, অর্থাৎ দুইটা একই সাথে আছে, এবং এই সময় তারা অনেক কনফিউজড হয়ে যায়। তা আসলে আমার তো দুইটা ছিল, তো বাকিটা কি বা অন্যটা কি? এখানে সঠিক উত্তর আদৌ আছে কিনা? সো এই কারণে তুমি হচ্ছে একটু সাবধানে মনে রাখবা যে কোলনে কি? কোলনে বি, কোলনে বি, এটা এভাবে মনে রাখবা। কোলনে বি, কোলনে কোলন, আবার কোলনে কে, এবং হচ্ছে কি বি। সো যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের উত্তর হবে, রাইট? ওকে, ডান। এরপর দেখো যে আমাদের কোন অ্যান্টিবডি মায়ের দুধের মাধ্যমে শিশুতে স্থানান্তরিত হয়? আমাদের কোন অ্যান্টিবডি মায়ের দুধের মাধ্যমে? সো মায়ের দুধের মাধ্যমে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে মায়ের অমরার মাধ্যমে প্রতিরক্ষা তন্ত্র বা হচ্ছে অনুপ্রমাণিত তন্ত্র, এই ব্যাপারটা। আরেকটা হচ্ছে দুধের মাধ্যমে। সো দুধের মাধ্যমে এটা হবে কি? মা, এম এ ডাবল এ, এম ডাবল এ। সো মা আছে না, ডাবল এম এ মানে এম ডাবল এ। সো এখানে মা থাকার কারণে আমাদের এটা কি হবে? এটা হবে ইমিউনোগ্লোবিউলিন এ। কি হবে এটা? ইমিউনোগ্লোবিউলিন এ। অর্থাৎ যেটা মিন করতেছে যে মায়ের দুধের মাধ্যমে শিশুতে স্থানান্তরিত হয়। আর যদি এটা অমরার মাধ্যমে হতো তাহলে সেটা কি? অমরার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা তন্ত্রটা স্থানান্তর বা হচ্ছে ট্রান্সফার, তাহলে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি হতো। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নের আগে এই যে খুব সুন্দর, ওকে, সো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি কোন ধরনের? সো এবিও ব্লাড গ্রুপ আমাদের কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে যে এবিও ব্লাড গ্রুপের বা আমাদের এবিও যে রক্তকণিকা আছে, তো সেই রক্তকণিকার যে ব্লাড গ্রুপ যার মাধ্যমে আমরা হচ্ছে নির্ণয় করি, আমাদের খুবই পরিচিত একজন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনারের মাধ্যমে আমরা যে এবিও ব্লাড গ্রুপ আইডেন্টিফাই করতে পেরেছি। তো তাদের অ্যান্টিবডি আসলে কোন ধরনের? সো এবিও ব্লাড গ্রুপ বা রক্তকণিকার যে অ্যান্টিবডি সেটা হচ্ছে কি? ইমিউনোগ্লোবিউলিন এম ধরনের। কোন ধরনের? ইমিউনোগ্লোবিউলিন এম ধরনের। তোমার হচ্ছে বইতে, দাগানো বইতে এক্সাক্ট এভাবে কিন্তু হচ্ছে উল্লেখিত আছে বা হচ্ছে দাগানো আছে, সেখান থেকে অবশ্যই পড়ে নিবা। সো এখানে দেখো যে অ্যান্টিবডি 5 ধরনের। ইমিউনোগ্লোবিউলিন জি ম্যাটারনাল অ্যান্টিবডি, তারপরে হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিন এ হচ্ছে মায়ের দুধের মাধ্যমে শিশুতে স্থানান্তরিত হয়। ইমিউনোগ্লোবিউলিন এম হচ্ছে এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিন ই হচ্ছে হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে, প্রদাহ সারা সক্রিয় করে, এবং ইমিউনোগ্লোবিউলিন ডি রক্ত এবং লসিকা লিম্ফোসাইট বিকোষ থেকে প্রাপ্ত। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্টিবডি, এবং এটা হচ্ছে এটা আমাদের 5টা শ্রেণীতে বিভক্ত। সো 5টা শ্রেণী আমরা এভাবে মনে রাখি গ্যামেট দিয়ে। সো তুমি হচ্ছে গ্যামেট দিয়ে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসো যে জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন কে? জলাতঙ্কের ভ্যাকসিন বা জলাতঙ্ক হয় কোন ভাইরাসের আক্রমণে? র্যাবিস ভাইরাসের আক্রমণে। সো এই র্যাবিস ভাইরাসের আক্রমণে আমাদের যে জলাতঙ্ক হতো বা হচ্ছে বিভিন্ন পশু পাখির মাধ্যমে, সো এইটার জন্য আমাদের হচ্ছে লুই পাস্তুর, যিনি হচ্ছেন আমাদের বর্তমান আধুনিক
আধুনিক যে বলতে পারি কি আধুনিক ভ্যাকসিন বা হচ্ছে যেটাই বলো না কেন, সো আধুনিক আমাদের এডওয়ার্ড জেনার কি? এডওয়ার্ড জেনার হচ্ছে আমাদের প্রতিষেধক বিদ্যার জনক। সো উনি হচ্ছেন আধুনিক দিক থেকে আমাদের একটু এস্টাবলিশড। সো উনার কারণে বা উনার মাধ্যমে আমরা প্রথমবারের মতো জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো কোনটি নিষ্ক্রিয় বা মৃত জীবাণুভিত্তিক নিষ্প্রাণ টিকা? সো মনে রাখবা আমাদের কিন্তু হচ্ছে বেশ কয়েকটা কি পড়তে হয়? বেশ কয়েকটা হচ্ছে টিকা সম্পর্কে পড়তে হয়। তো এই অধ্যায়গুলো থেকে টিকা সম্পর্কিত প্রশ্নগুলা বেশ গুরুত্বপূর্ণ। সো কোনটি নিষ্ক্রিয় বা মৃত জীবাণুভিত্তিক নিষ্প্রাণ টিকা? এটার উত্তরটা আমাদের কি হবে? দেখো এটার মধ্যে আমাদের মামস, বিসিজি, তারপরে হচ্ছে আমাদের ব্যাসিলাস কলমেটিক গুয়েরিন, তারপরে হচ্ছে প্লেগ। সো এই তিনটার মধ্যে আমাদের আসলে মানে মৃত জীবাণুভিত্তিক নিষ্প্রাণ টিকা নেই। আমাদের সঠিক উত্তরটা কি? কলেরা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবং এটা কেন আমি তোমাকে দেখাচ্ছি, দেখো যে আমাদের যে কয়েকটা ধরনের প্রকারভেদ আছে, যে ভ্যাকসিনোথেরাপি কাকে বলে, যে চিকিৎসায় যদি আমরা ভ্যাকসিন ব্যবহার করি সেটাকে আমরা ভ্যাকসিনোথেরাপি বলবো। সো এখানে কয়েকটা আছে, তোমাদের বইতে সবগুলো নেই। সো নিষ্ক্রিয় বা মৃত জীবাণুভিত্তিক নিষ্প্রাণ টিকা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, র্যাবিজের জন্য। আর শক্তিরাশ বা জীবাণু মৃত আমাদের হচ্ছে কি জীবমৃত আমাদের জীবাণুভিত্তিক জীবন্ত টিকা। এইটার জন্য হচ্ছে মিজলস, যেটাকে আমরা বলি হাম, বা হচ্ছে আমাদের এই মামস, পোলিও, তারপর হচ্ছে পানি বসন্ত, চিকেন পক্সের যেটা হয়, টাইফয়েড, রুবেলা, যক্ষা, এবং হচ্ছে কি জলাতঙ্ক এবং প্লেগ, এগুলোর জন্য হচ্ছে আমাদের সক্রিয় বা জীবাণুমৃত আমাদের কি জীবাণুভিত্তিক জীবন্ত টিকা দেওয়া হয়। ওকে, এটা কি জীবন্ত টিকা দেওয়া হয়। এখানে আসলে মূলত আমাদের যেটা আক্রান্ত বা যেটা দায়ী সেটাকেই আমাদের শরীরে ইনপুট করা হয়, আর এখানে কি আমাদের হচ্ছে এখান থেকে শক্তি হ্রাস করে এরপরে আমাদেরকে দেয়া হয়। সো এই দুইটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে। এবং একই সাথে এই যে ভ্যাকসিনোথেরাপি, এই ভ্যাকসিনোথেরাপি যে আমাদের রোগের চিকিৎসায় যদি ভ্যাকসিনের ব্যবহার করি তাহলে এটাকে বলা হয়, এটাও আমাদেরকে সংখ্যা হিসেবে মনে রাখতে হবে। ওকে, ওকে। সো মানুষের কোন রোগের জন্য বিসিজি টিকা দিতে হয়? সো বিসিজি টিকা ব্যাসিলাস কলমিটি গুয়ারিন। সো এটা হচ্ছে আমাদের ৩টা রোগের জন্য দিতে হয়। তার মধ্যে কি আমাদের হচ্ছে যক্ষা রোগ, সম্ভবত ৩টা রোগ নাকি হচ্ছে একটা রোগ, যাই হোক। সো আমাদের হচ্ছে এখানে মানে এই টিকাটা ব্যবহার করা হয় কার জন্য? এই টিকাটা ব্যবহার করা হচ্ছে আমাদের যক্ষা রোগের জন্য। কার জন্য? যক্ষা রোগের জন্য, রাইট? সো একটু দেখো এখানে বলা আছে যে আমাদের যে যক্ষা রোগ আছে বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এইটার বিরুদ্ধে যদি তুমি হচ্ছে আক্রমণ করতে চাও বা হচ্ছে এটাকে যদি আক্রমণ করতে চাও বা এখান থেকে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে বিসিজি টিকাটা দিতে হয়। ঠিক আছে? ব্যাসিলাস কলমেটি গুয়ারিন। ওকে, আচ্ছা এরপর দেখো আমাদের প্রশ্নগুলো শেষ আমাদের আজকের ক্লাসের মতো। এবং এই ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে মূলত আমাদের 15তম দিন ইনশাল্লাহ কমপ্লিট করলাম। এবং আজকে মানে এখনকার ক্লাসগুলো একটু ফাস্ট হবে এই কারণ হচ্ছে তোমরা আসলে দ্রুততম সময়ের মধ্যে প্রশ্নগুলোকে সলভ করতে যাচ্ছ, যাতে করে তুমি জাস্ট ওয়ান টাইম রিভিশন করে ফেলতে পারো। অর্থাৎ আমি তোমাকে পড়াচ্ছি, সেই পড়াটাই তুমি হচ্ছে আরেকবার রিক্যাপ করে তোমার মতো করে তুমি পড়ে ফেলবা। ঠিক আছে? সো এই ধারণাটা আমার খুব ভালো লেগেছে, যে কারণে হচ্ছে তোমাদেরকে এই হেল্পটা আমি করতে যাচ্ছি। এবং আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং হচ্ছে নিজের পরিবারের খেয়াল রেখে পড়াশোনাটাকে কন্টিনিউ রাখো। আসসালামু আলাইকুম।